প্রিয় ডক্টর এবং মেডিকেল শিক্ষার্থীরা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পরে লাইভে আসার সুযোগ হলো, তো ভাবলাম যে এই সময়টা নিয়ে কিছু কথা বলি। কোনো একটা ডিজিজ নিয়ে আমরা একদম ক্যাজুয়াল আলোচনা করি, যে আলোচনার মধ্যে কোনো ফর্মালিটি নাই, যে আলোচনার মধ্যে ওয়ালাইকুম আসসালাম মানে ধরা বাঁধা কিছু নিয়ম নেই। অগোছালোভাবে কোনো কিছু যদি আমরা আলোচনা করি, আমার মনে হয় ওখান থেকে আমাদের আলোচনাটা গ্রহণযোগ্য হয় এবং ওখান থেকে বোঝা যায় কোনো কিছু ভালো। আর গদবাঁধাভাবে কোনো কিছু নিয়ে আসলে সে জিনিসটা সাধারণত বোরিং হয় আমার ধারণা। তো এই জন্য আমরা আজকে খুবই ক্যাজুয়ালভাবে একটা ডিজিজ নিয়ে সামান্য একটু কথা বলবো, সেটা হলো সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তো আগে আমরা যে কোনো ডিজিজ যখন আমরা পড়ব তখন আগে আমরা দেখব যে নামটা কি, কারণ নামের মধ্যে মূল রহস্যটা অনেক সময় লুকিয়ে থাকে। যেমন এখানে আমরা যদি নামটাকে দুই ভাগে ভাগ করি, সেরোনেগেটিভ আর এদিকে স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তো এখন আমাদের জানতে হবে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এই কথার মধ্যে দুটো অংশ আছে, স্পন্ডাইলো তারপরে হলো আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে আমরা জানি জয়েন্টের ইনফ্লামেশনকে আমরা আর্থ্রাইটিস বলি। স্পন্ডাইলো কথাটার অর্থ কি? আপনারা কেউ কি বলতে পারবেন স্পন্ডাইলো কথাটার অর্থ কি? এনিবডি? স্পন্ডাইলো কথাটার অর্থ কি আসছে? স্পন্ডাইলো কথাটার অর্থ হলো ভার্টিবাল কলাম, অর্থাৎ ভার্টিবাল কলামের যদি আর্থ্রাইটিস হয়, ভার্টিবাল কলামের যে জয়েন্টগুলো আছে সেটার যদি আর্থ্রাইটিস হয়, সেটাকে আমরা বলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তো এটাকে আমরা অন্যভাবে ভার্টিবাল কলামকে আমরা এক্সিয়াল জয়েন্টও বলে থাকি। ভার্টিবাল কলামের যে জয়েন্টগুলো থাকে সেটাকে আমরা এক্সিয়াল স্কেলিটন, এক্সিয়াল জয়েন্ট এগুলো বলে থাকি। তার মানে স্পন্ডাইলো আর্থ্রাইটিস কথাটার অর্থ দাঁড়ালো কি, যে ভার্টিবাল কলামের যে জয়েন্টগুলো আছে সেটার, ঠিক আছে, সেটার আর্থ্রাইটিস। তো এখন হোয়াট ডু ইউ মিন বাই সেরোনেগেটিভ? সেরোনেগেটিভ শব্দটার অর্থ কি? সেরো শব্দটা এসেছে সিরাম থেকে, অর্থাৎ ব্লাড থেকে। তো নর্মালি আমাদের যখন কোনো জয়েন্টের ইনফ্লামেশন থাকে, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, অন্য যত রকমের আমাদের জয়েন্টের ইনফ্লামেশন হয় যত কারণে, বিশেষ করে আমি কি বলবো, রিমাটয়েড আর্থ্রাইটিস সবচেয়ে বিখ্যাত তাদের মধ্যে। রিমাটয়েড আর্থ্রাইটিসের কথা বলেন, তারপরে এসএলই আর্থ্রাইটিসের কথা বলেন। এগুলোতে আমরা সাধারণত ব্লাডে অটো অ্যান্টিবডি পেয়ে থাকি। কি কি অটো অ্যান্টিবডি? কেউ কি বলতে পারবেন কি কি অটো অ্যান্টিবডি পেয়ে থাকি? অর্থাৎ রিমাটয়েড আর্থ্রাইটিস যার আছে তার ব্লাডে আমরা পরীক্ষা করতে দেই, কিছু পরীক্ষা করতে দেই। তার মধ্যে আছে রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ। এসিপিএ মানে হলো অ্যান্টিসিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। আমি ওটার দিকে যাব না। অর্থাৎ এগুলো হলো অটো অ্যান্টিবডি যেগুলো আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেয়ে থাকি। একটা পেশেন্ট আপনার কাছে যখন জয়েন্টের পেইন নিয়ে আসবে, তখন আপনার ডাক্তার প্রথমে কি করবে? একটা পেশেন্ট আপনার কাছে জয়েন্টের পেইন নিয়ে আসছে, আপনি প্রথমে কোন টেস্টটা করতে দিবেন? এনিবডি? আপনারা কেউ কি বলতে পারবেন যে আপনারা প্রথম কোন টেস্টটা করতে দিবেন? একটা পেশেন্ট অলিগো আর্থ্রাইটিস কিংবা পলি আর্থ্রাইটিস নিয়ে এসেছে, তার পাঁচের অধিক জয়েন্টে ব্যথা, আপনি প্রথমে তাকে কোন টেস্টটা করতে দিবেন? আপনি অবশ্যই প্রথমে করতে দিবেন যে তার আসলে এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস নাকি মেকানিক্যাল আর্থ্রাইটিস। মেকানিক্যাল বলতে অনেক সময় আমরা ধরেন বোঝা, গ্রামের মানুষরা অনেক বড় বড় বোঝা নেয়, 2 মণ 3 মণ ওজনের বোঝা পর্যন্ত মাথায় নিয়ে এখান থেকে ওখানে চলাচল করে। তো তখন সেক্ষেত্রে তাদেরও কিন্তু জয়েন্টে পেইন হতে পারে, বাট দ্যাট ইজ নট ইনফ্লামেটরি। তো তখন আমাদের প্রধান যে কাজটা করতে হবে, কেউ জয়েন্টের পেইন নিয়ে আসলে আমাকে আগে যাচাই করতে হবে এটা ইনফ্লামেটরি অর মেকানিক্যাল। এই জন্য আমরা কোন টেস্টটা প্রথমে করতে দিব? একটা পেশেন্ট আপনার কাছে পলিআর্থ্রাইটিস নিয়ে এসেছে, আমরা প্রথমে যে টেস্টটা করতে দেব ইনফ্লামেটরি মার্কার দেখব, তার ইএসআর কেমন আছে, সিআরপি কেমন আছে। জোরে শোনা যাচ্ছে?
এখন শোনা যাচ্ছে? তো প্রথমে আমরা কি দিব? ইনফ্লামেটরি মার্কারগুলো তার কেমন আছে সেইটা লক্ষ্য করব, মানে ইএসআর এবং সিআরপি। ইএসআর এবং সিআরপি করে যখন দেখব যে ইএসআর এবং সিআরপি তার অনেক বেশি, তখন আমরা মোটামুটি নিশ্চিত হতে পারবো দিস ইজ ডিউ টু ইনফ্লামেটরি কজ, দিস আর্থ্রাইটিস ইজ কজড বাই ইনফ্লামেটরি কজ। ঠিক আছে, ইএসআর এবং সিআরপি। তারপরে আমরা সাথে, তার মানে আমরা এখন কি মেকানিক্যাল আর্থ্রাইটিস এবং ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এই দুই ভাগের মধ্যে আমরা কিন্তু এখন এক সাইডে চলে আসলাম যে দিস ইজ নট মেকানিক্যাল আর্থ্রাইটিস, দিস ইজ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এখন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের মধ্যে কিছু কিছু আর্থ্রাইটিসে আমরা ব্লাডে বা সিরামে অটো অ্যান্টিবডি পাবো, যেমন রিউমাটয়েড ফ্যাক্টর বা আরএফ, এসিপিএ, অ্যান্টি-ডিএসডিএনএ, অ্যানা, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এই যে এই অটো অ্যান্টিবডিগুলো আমরা অনেক সময় ব্লাডে পাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তার মানে আমরা কিন্তু দুটো ভাগ আগে করলাম। প্রথমে ইনফ্লামেটরি মার্কারগুলো করে আমরা মেকানিক্যালটাকে আলাদা করে দিলাম। ঠিক আছে, সেরো পজিটিভ অবভিয়াসলি বেশি। এখন আমাদের চিন্তা ভাবনা হলো ইনফ্লামেটরি। তো ইনফ্লামেটরির মধ্যে দুটো ভাগ, একটাতে হলো এই অটো অ্যান্টিবডিগুলো অর্থাৎ রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ, অ্যানা এগুলো পজিটিভ থাকবে, আর অন্য গ্রুপ সেগুলোতে এই অ্যানা, রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ এগুলো নেগেটিভ থাকবে। তো যাদের সিরামে, যে সকল ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের পেশেন্টের সিরামে আমরা এই রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ, অ্যানা এগুলো পাবো, তাদের আমরা বলতেছি সেরো পজিটিভ আর্থ্রাইটিস। আর যাদের ক্ষেত্রে আমরা পাবো না তাদের বলছি সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। আমরা কি এই পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছি? তার মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা সেরো পজিটিভ না সেরো নেগেটিভ? এনিবডি? রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা সেরো পজিটিভ না সেরো নেগেটিভ? অর্থাৎ যাদের ব্লাডে অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডিগুলো পজিটিভ থাকবে, রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যানা, দেন এসিপিএ, তাদের আমরা বলবো সেরো পজিটিভ। আর যাদের থাকবে না তাদের আমরা বলতেছি সেরো নেগেটিভ। তো আমরা যদি ধরেন, তার মানে প্রথমে পেশেন্টকে কি করতে দিয়েছিলাম? ইএসআর এবং সিআরপি, তারপরে সাথে দিয়েছিলাম রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ, অ্যানা। এখন এসিপিএ, অ্যানা, রিউমাটয়েড ফ্যাক্টর সব নেগেটিভ, তখন তার মানে আমরা মেকানিক্যালকে প্রথমে আলাদা করেছিলাম, এখন আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের মধ্যে দেখলাম যে এই রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ, অ্যানা এগুলো নেগেটিভ। তার মানে আমরা সেরো পজিটিভগুলোকে মেন্টালি আলাদা করে দিলাম যে না, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস না, এটা এসএলই না, এটা অন্য কোনো আর্থ্রাইটিস না, এটা সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। এখন আসেন সেরো নেগেটিভ আর্থ্রাইটিসগুলো কে কে? সাধারণত সেরো নেগেটিভ আর্থ্রাইটিস হলো একটা গ্রুপ অফ ক্লিনিক্যাল ডিজিজ, গ্রুপ অফ আর্থ্রাইটিক ডিজিজ, যারা একটা কমন ক্লিনিক্যাল ফিচার শেয়ার করে। আবার আমার কথা বলছেন, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস হলো একটা গ্রুপ অফ আর্থ্রাইটিস, অর্থাৎ গ্রুপ মানে কি? যার মধ্যে কয়েকটা ডিজিজ থাকে। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস হলো একটা গ্রুপ অফ আর্থ্রাইটিস যারা কিছু কমন ক্লিনিক্যাল ফিচার শেয়ার করবে এবং তাদের একটা কমন জেনেটিক অ্যাসোসিয়েশন থাকবে। সেই জেনেটিক অ্যাসোসিয়েশনটার নাম কি কেউ বলতে পারবেন আপনারা? এনিবডি? আপনারা কেউ সেই জেনেটিক অ্যাসোসিয়েশনের নামটা কি বলতে পারবেন? সেটা হলো HLA-B27। তার মানে আমরা যদি ডেফিনেশনটার দিকে আবার লক্ষ্য করি, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস আর গ্রুপ অফ আর্থ্রাইটিস which involve vertebral column of the body and they used to share a common clinical features and associated with same genetic condition, সেটা হলো HLA-B27। মনে থাকবে, তার মানে যারাই সেরোনেগেটিভ আর্থ্রাইটিস থাকবে তাদের কিছু কমন ক্লিনিক্যাল ফিচার থাকবে এবং তাদের একটা কমন জেনেটিক কন্ডিশন থাকবে, জেনেটিক অ্যাসোসিয়েশন থাকবে। সেই জেনেটিক অ্যাসোসিয়েশনটার নাম হলো HLA-B27। প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট, এটা ফাইনাল প্রপ, এটা FCPS, এটা রেসিডেন্সি, সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। এখন কথায় আসেন, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস কারা কারা?
সেরোনেগেটিভ আর্থ্রাইটিস মনে রাখার জন্য আমরা খুবই কদর্য একটা ওয়ার্ড ইউজ করি, আমি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, সেটা হলো রেপ। রেপ দিয়ে আমরা মনে রাখি। রেপ, আর ফর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এ ফর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, বি ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ই ফর এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। এখন বলছি, তার মানে প্রথম যেটা কি বললাম, রেপ দিয়ে মনে রাখতেছি। সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের মধ্যে ওই যে বলছি না গ্রুপ অফ আর্থ্রাইটিক ডিজিজ, তো এই গ্রুপের মধ্যে 4টা সদস্য, সেটা আমরা রেপ দিয়ে মনে রাখছি। রেপ, আর ফর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এ ফর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, পি ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ই ফর এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস জিনিসটা কি, অনেক সময় যাদের আইবিডি থাকে, বিশেষ করে ক্রনস ডিজিজ, সেই ক্রন ডিজিজের পেশেন্টেরও আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেটাকে আমরা বলতেছি এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। এখন আমি একটা কথা বলেছি, সেটা হলো যে এরা গ্রুপ অফ আর্থ্রাইটিক ডিজিজ, তারা কিছু কমন ক্লিনিক্যাল ফিচার শেয়ার করবে এবং তাদের কমন একটা জেনেটিক অ্যাসোসিয়েশন থাকবে, সেটা আমরা জানি যে সেটা HLA-B27। বাট কি কি কমন ক্লিনিক্যাল ফিচার তাদের মধ্যে থাকবে, চলেন এটা নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা এটাকে মনে রাখতে পারি সাধী, বিয়ে। সাধী কথাটা দিয়ে আমরা ওদের সকল ক্লিনিক্যাল ফিচারগুলো মনে রাখতে পারি, কমন ক্লিনিক্যাল ফিচারগুলো। যেমন এস, সাধী, SHAA, আবার বলতেছি SHAA DEE, SHAA সাধী, এইভাবে মনে রাখেন, SHAADEE। এখন সাধী, সাধী মানে বিয়ে। তো এস ফর সেরোনেগেটিভিটি, অর্থাৎ এই যে 4টা আর্থ্রাইটিসের কথা বললাম আমি, এদের কারোরই ব্লাডে রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যানা, ACPA কিছুই পজিটিভ পাওয়া যাবে না। 2 নম্বর, এইচ ফর কি, এইচ ফর HLA-B27। এদের সবারই একটা কমন জেনেটিক অ্যাসোসিয়েশন থাকে, আমি এটা নিয়ে ইতিমধ্যে কয়েকবার বলে ফেলেছি, সেটা হলো HLA-B27। 3 নম্বর, SHAA বলেছিলাম, তো একটা এতে মনে রাখবেন হলো অ্যাসিমেট্রিক্যাল অলিগোআর্থ্রাইটিস। অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিমেট্রিক্যাল? অ্যাসিমেট্রিক্যাল মানে হলো এই একটা জয়েন্টে ব্যথা, এই একটা জয়েন্টে ব্যথা, পায়ের একটা হাঁটুতে ব্যথা, তারপরে পায়ের অ্যাঙ্কেলে ব্যথা, কোনো সিমেট্রি নেই। কিন্তু আপনি যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখেন, এরা সাধারণত এই হাতের এই জয়েন্টটা ব্যথা হলে এই হাতেরও এই জয়েন্টের ব্যথা হবে, এই হাতের এই জয়েন্টটা ব্যথা হলে এই হাতেরও এই জয়েন্টটা ব্যথা হবে। অর্থাৎ সাধারণত দে আর সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। কিন্তু আমাদের সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওরা যদি পেরিফেরাল জয়েন্টকে ইনভলভ করে, এক্সিয়াল জয়েন্ট ছাড়াও সে যদি পেরিফেরাল জয়েন্টকে ইনভলভ করে, তবে সেটা হবে হলো অ্যাসিমেট্রিক্যাল। এই হাতের রিস্ট, এই হাতের এলবো, নিচের পায়ের, ডান পায়ের অ্যাঙ্কেল, বাম পায়ের নি, এরকম অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হবে। তার মানে সাধীর এতে, প্রথম এতে হলো অ্যাসিমেট্রিক্যাল, দ্বিতীয় এতে হলো এক্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট। অবভিয়াসলি তাদের ভার্টিব্রাল কলামের যে জয়েন্ট থাকবে সেটা ইনভলভ হবে, এবং এতে তার কি ফিচার নিয়ে আসবে, পেশেন্ট কি কমপ্লেনটা নিয়ে আসবে। যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটাও তো সেরোনেগেটিভের মধ্যে আমরা জানি। এই ক্ষেত্রে ভার্টিব্রাল জয়েন্টগুলো ইনফ্ল্যামড হয়ে স্টিফ হয়ে থাকবে, একদম স্টিফ, শক্ত হয়ে থাকবে, এবং সে এই ল্যাটারাল ফ্লেকশন, অ্যান্টেরিয়র ফ্লেকশন, পোস্টেরিয়র ফ্লেকশন এগুলো কিছুই করতে পারবে না ভালো মতো। মুভমেন্ট উইল বি রেস্ট্রিক্টেড ইন অল ডিরেকশন, এবং তাদের লো ব্যাক পেইন থাকবে। এটা খুবই কঠিন একটা কন্ডিশন। সুতরাং এক্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট, SHAA, এরপরে কি থাকে, ডি ফর ড্যাকটাইলাইটিস। আপনারা কেউ কি বলতে পারবেন হোয়াট ডু ইউ মিন বাই ড্যাকটাইলাইটিস? বলতে পারবেন হোয়াট ডু ইউ মিন বাই ড্যাকটাইলাইটিস? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি যেগুলো বলছি?
বোঝা যাচ্ছে? ড্যাকটাইলাইটিস মানে হলো ফিঙ্গারের ইনফ্লামেশন, ডিজিটের ইনফ্লামেশন। ডিজিটের ইনফ্লামেশনকে আমরা বলি হলো ড্যাকটাইলাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য ফিঙ্গার, এক কথায় যদি বলি। ঠিক আছে, তার মানে এই পেশেন্টগুলোর কি থাকবে? স্বাধীর ডিটের ড্যাকটাইলাইটিস। পেশেন্টের আঙ্গুলে প্রচণ্ড ব্যথা থাকবে, পেশেন্টের আঙ্গুলে প্রচণ্ড ব্যথা থাকবে, ড্যাকটাইলাইটিস। তারপরে SHAAD স্বাধী, একটা ইতে, প্রথম ইতে হলো এনথেসাইটিস। ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই এনথেসাইটিস? এনথেসাইটিস মানে কি? তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ এনথেসিস। এনথেসিস জিনিসটা কি? আমাদের মাসেলগুলো আমাদের বোনসে ইনসারশন নেয় না? আমাদের মাসেলগুলো, আমাদের মাসেলের টেন্ডনগুলো, সেগুলো কোথায় ইনসারশন নেয়? আমাদের বোনসে ইনসারশন নেয়। বোনসের যে জায়গাটাতে টেন্ডন ইনসারশন নিচ্ছে, ধরেন এটা একটা ফিমারের যে জায়গাটাতে টেন্ডন ইনসারশন নিচ্ছে, ফিমারের ওই জায়গাটাকে আমরা বলি এনথেসিস। ক্লিয়ার? এনথেসিস কি বুঝতে পারছেন? অর্থাৎ টেন্ডনটা যে জায়গায় ইনসারশন নিচ্ছে, বোনসের যার যে সারফেসের সাথে ইনসারশন নিচ্ছে, সেটাকে আমরা বলি এনথেসিস। তার মানে ওই জায়গাটার ইনফ্লামেশনকে আমরা বলি এনথেসাইটিস। ক্লিয়ার হয়েছে? তার মানে এটার একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ কি হতে পারে? অ্যাকিলিস টেন্ডিনাইটিস। অর্থাৎ এই সব পেশেন্টের একটা কমন ফিচার থাকে হলো যে হিলের পেছনে, পায়ের হিলের পেছনে তাদের ব্যথা থাকে। তারা হাঁটতে গেলে পায়ের হিলের পেছনে তাদের ব্যথা পায়, কারণ ওখানে অ্যাকিলিস টেন্ডন ইনসারশন নিচ্ছে। যে জায়গায় বোনসে যে জায়গায় ইনসারশন নেয় টেন্ডন, সেটাকে আমরা কি বলছি? এনথেসিস। এবং সেই জায়গার ইনফ্লামেশনকে আমরা বলতেছি এনথেসাইটিস। তো তার মানে এই যে যতগুলো ডিজিজের কথা বললাম, রেপ, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস অ্যান্ড এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, এই সবগুলোতে আমাদের এনথেসাইটিস থাকবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্টের ইটা স্বাধী। লাস্টের ইটা হলো এক্সট্রা আর্টিকুলার ফিচার। যে কোনো ইনফ্লামেটরি ডিজিজে কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচার থাকে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে আমাদের অ্যাওর্টিক রুট ডাইলেটেশন থাকতে পারে। অর্থাৎ এটা তো ইনফ্লামেটরি ডিসঅর্ডার, তার মানে ব্লাডে প্রচুর পরিমাণ ইনফ্লামেটরি সাইটোকাইন থাকবে, এবং সেই ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো বডির বিভিন্ন জায়গাকে অ্যাফেক্ট করবে এবং সেই জায়গার ইনফ্লামেশন করার চেষ্টা করবে। যেমন অ্যাওর্টিক রুটের ইনফ্লামেশন করে অ্যাওর্টিক রুট ডাইলেটেশন করতে পারে। তার কারণে কি হতে পারে? তার অ্যাওর্টিক রিগার্জিটেশন। তারপরে ঠিক একইভাবে লাঙে ফাইব্রোসিস করতে পারে। এই যে ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো, সেগুলো যদি লাংকে অ্যাফেক্ট করে, লাঙে ফাইব্রোসিস হতে পারে। এগুলো হল এক্সট্রা আর্টিকুলার ফিচার। ঠিক একইভাবে রেইটার্স ডিজিজে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে আমাদের ইউভিআইটিস থাকতে পারে, কনজাংটিভাইটিস থাকতে পারে, অর্থাৎ দে আর এক্সট্রা আর্টিকুলার ফিচার। তো এইগুলো সেক্ষেত্রে থাকে। তো দিস ইজ স্বাধী। আবার আমি একটু মনে করাই দিচ্ছি, কি বলে ওটাকে, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, HLA-B27, অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস, এক্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট, এনথেসাইটিস, ড্যাকটাইলাইটিস, and last but not the least, extra-articular feature. They are the common, মানে এই ফিচারগুলো আপনার এই গ্রুপের সব আর্থ্রাইটিসের মধ্যে থাকবে। যেমন আপনার রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসেও এই কমন ফিচারগুলো থাকবে, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসেও থাকবে, সোরিয়াটিক আর্থ্রাইটিসেও থাকবে এবং এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিসেও থাকবে। এবং আর একটা জিনিস যেটা আমি বলছি, এটা মনে রাখেন, সাধারণত আর্থ্রাইটিসগুলো একটু লেট এজে শুরু হয়। যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস 40-এর পরে শুরু হতে পছন্দ করে। তারপরে অস্টিও আর্থ্রাইটিস, এটা 40-এর পরে হতে পছন্দ করে। কিন্তু এই সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিসগুলো আছে, সেগুলো সাধারণত সেকেন্ড আর থার্ড ডিকেটে বেশি অ্যাফেক্ট করে।
অর্থাৎ 20 থেকে 30 বছরের বয়সটা এদের হওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট সময়। তার মানে আর একটা পার্থক্য আমরা কিন্তু পেয়ে গেলাম যে এরা সাধারণত ইয়াঙ্গার এজে ডেভেলপ করে, যেমন 20 থেকে 30 বছরের বয়স। মানে আমরা ম্যাক্সিমাম এখন কিন্তু আমরা যারা এই লেকচারটা শুনছি তাদের ম্যাক্সিমামের বয়স কিন্তু 20 থেকে 30-এর মধ্যেই। তার মানে এরকম একটা মানুষ, এরকম একটা লোক আমাদের কাছে যদি আর্থ্রাইটিস নিয়ে আসে, তখন আমাকে আগে মেকানিক্যাল না ইনফ্লামেটরি সেটা আলাদা করব। ইনফ্লামেটরি হলেই তখন আমাদের চিন্তা রাখতে হবে যে দিস মে বি এ কজ অফ সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। আর একটা পিকুলারিটি আছে, আপনারা কেউ কি বলতে পারবেন আর একটা পিকুলারিটি কি? সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের আর একটা পিকুলারিটি আছে, কে বলতে পারবে দেখি? কে একটু পড়াশোনা করছে? কেউ কি আপনারা বলতে পারবেন? এটা মেলদের বেশি হয়। যত রকমের আর্থ্রাইটিস আছে, অটোইমিউন ডিজিজগুলো আছে, সৃষ্টিকর্তা এটা আমাদের একটা প্রিভিলেজ দিয়ে দিয়েছে মেলদের। সাধারণত অটোইমিউন ডিজিজগুলো, তারপরে আর্থ্রাইটিসগুলো, এগুলো ফিমেলদের বেশি হয়। অটোইমিউন, আর্থ্রাইটিস এগুলো সব ফিমেলদের বেশি হয়। শুধু গাউট এবং সেরোনেগেটিভ আর্থ্রাইটিস যারা আছে এগুলো মেলদের বেশি হয়। ক্লিয়ার? তার মানে সব, আজ থেকে মনে রাখবেন, সব আর্থ্রাইটিসগুলো ফিমেলদের বেশি হয়। রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, জোগ্রেন সিনড্রোম, যত কিছু আছে সব আপনার ফিমেলদের বেশি হয়। আর মেলদের বেশি হয় শুধু দুটো জিনিস, একটা হলো গাউট আর একটা হলো সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিসের ডিজিজগুলো। তা আমি কি আপনাদের মোটামুটি ক্যাজুয়াল একটা আলোচনা করে ব্যাপারটা বোঝাতে পেরেছি জিনিসগুলো কেমন? তো এটা নিয়ে লেকচার দিলে লেকচার ধরেন 2-3 ঘন্টা হয়ে যাবে। আমি সেটা চাচ্ছি না, আমি এটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। জাস্ট এখন ইনভেস্টিগেশন নিয়ে আমি আর দুটো কথা বলবো আপনাদের যেন এটা বুঝতে সুবিধা হয়। তার মানে এই পেশেন্টগুলোর ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে আসবে বলেন তো? ক্লিনিক্যাল ফিচার, যদি কারো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস থাকে তাদের মর্নিং স্টিফনেস থাকে, অর্থাৎ যে লোকটার মেকানিক্যাল আর্থ্রাইটিস, তার রেস্ট নিলে সে আর্থ্রাইটিসটা ভালো হবে, তার পেইনগুলো রিলিফড হবে। কিন্তু যে লোকটার ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, সে রেস্ট নিলে তার আর্থ্রাইটিক কন্ডিশনটা আরও খারাপ হবে। এই জন্যে মর্নিং স্টিফনেস থাকবে এইসব পেশেন্টের। অর্থাৎ এইসব পেশেন্টের সকালে ঘুম থেকে ওঠার পরে দেখবে যে তার জয়েন্টগুলো স্টিফ হয়ে আছে, ভার্টিব্রাল কলামটা স্টিফ হয়ে আছে। ঠিক আছে? সুতরাং তখন এই জিনিসটা, এই কমপ্লেইনটা যারা করবে, তখন আমাদের মনে রাখতে হবে যে এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের দিকে যাচ্ছে। আমার কাছে যখন একটা পেশেন্ট আসে আর্থ্রাইটিস নিয়ে, আমি প্রথম যে কথাটা বলি সেটা হলো পেইন কোন কোন জয়েন্টে হচ্ছে, তারপরে বলি যে সকালে ঘুম ভাঙার পরে আপনার জয়েন্টগুলো শক্ত হয়ে থাকে কিনা, কিংবা আপনার পেইনটা কোন সময় বেশি হয়, ঘুম থেকে ওঠার পরে নাকি হাঁটাচলা করলে। যদি বলে ঘুম থেকে ওঠার পরে আমার পেইনটা বেশি হয় এবং শক্ত হয়ে থাকে জয়েন্ট, তখন আমি কিন্তু ক্লিনিক্যালি ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের দিকে চলে যাই। তারপরে আমাকে ইনভেস্টিগেশন করতে হয়। কি ইনভেস্টিগেশন? প্রথমে যে ইনফ্লামেটরি কি না সেটার জন্য ইনফ্লামেটরি মার্কার ইএসআর সিআরপি বেশি, তার মানে ইনফ্লামেটরি। তারপরে রিমাটয়েড ফ্যাক্টর এসিপি, এগুলো পজিটিভ হলে রিমাটয়েড আর্থ্রাইটিস, নেগেটিভ হলে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। তারপরে এখন কিছু কন্ডিশন আছে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে আমরা এইগুলো যত সেরোনেগেটিভ আর্থ্রাইটিসই আছে সেগুলোর ক্ষেত্রে আমরা একটা এক্সিয়াল জয়েন্টের এবং স্যাক্রোইলিয়াক জয়েন্ট সহ একটা এক্সরে করতে দেই, এক্সরে লাম্বোস্যাক্রাল রিজিয়ন। এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে আমরা একটা ফাইন্ডিং পাই। আপনারা কেউ কি বলতে পারবেন ফাইন্ডিংটা কি? অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে ওইটা অন্য আলোচনা। এটি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস নিয়ে আলোচনা করলে আরও 2 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে। আমি ওইদিকে যেতে চাচ্ছি না, জাস্ট ছোট একটা কথা বলি। যখন ব্যাম্বো স্পাইন, অবভিয়াসলি আর একটা জিনিস আমরা লক্ষ্য করি,
কোনটা বলেন তো? ওকে, সবই ঠিক আছে, ফাইন, সিনডেসমোফাইট, এগুলো নিয়ে পরে আমরা হয়তো কোনো একদিন কথা বলবো। স্যাক্রোআইলাইটিস, রাইট, মনিরা হিমা উনি সঠিক অ্যান্সার দিয়েছেন। স্যাক্রোআইলাইটিস এইটা হলো মেইন, ব্যাম্বো স্পাইনটাইন যা থাকুক না থাকুক, স্যাক্রোআইলাইটিস আছে কিনা এটা দেখতে হবে। তো স্যাক্রোআইলাইটিস আমরা বুঝবো কিভাবে? স্যাক্রোআইলাইটিস যাদের থাকবে তাদের স্যাক্রাম এবং আইলিয়ামের মধ্যে যে জয়েন্টটা আছে সেটা ন্যারো হয়ে যাবে, তাদের স্পেসটা কমে যাবে। নর্মাল একটা মানুষের স্যাক্রোআইলাক জয়েন্টের মধ্যে একটা রেডিওলুসেন্ট এরিয়া দেখা যায়, কিন্তু এদের কোনো রেডিওলুসেন্ট এরিয়া দেখা যাবে না, একদম স্ক্লেরোসড একটা মার্জিন দেখা যাবে, জয়েন্ট স্পেস একদম ন্যারো থাকবে। সেটা দেখে আমরা বুঝতে পারবো দিস ইজ স্যাক্রোআইলাইটিস। কারো স্যাক্রোআইলাইটিস থাকলে মোটামুটি আমরা এক্সরেতে যদি আমরা স্যাক্রোআইলাইটিস পাই, বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস, আমরা মোটামুটি ধরে নিব যে দিস ইজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। তো ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট এক কথায় বলি, ট্রিটমেন্ট হলো ইনফ্লামেটরি যে কোনো আর্থ্রাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, অর্থাৎ এনএসএআইডিস। পেশেন্টকে এনএসএআইডিস দিতে হবে। যদি ইনফ্লামেশন অনেক বেশি মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা শর্ট কোর্স অফ স্টেরয়েড দিতে পারি, প্রেডনিসোলন দিতে পারি। প্রেডনিসোলন 30 মিলিগ্রাম ফর 7 days যদি ইনফ্লামেশন খুবই বেশি হয়। এর সাথে যদি আমাদের মনে হয় যে জয়েন্ট ডিসএবিলিটি হওয়ার সম্ভাবনা আছে, জয়েন্ট ডিস্ট্রয় হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা ডিএমএআরডি দিতে পারি। ডিএমএআরডি, ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগস। অর্থাৎ আমি আবার বলছি, আমরা এনএসএআইডি দেব পেশেন্টকে, সাথে শর্ট কোর্স অফ স্টেরয়েড দিতে পারি যদি খুব খারাপ অবস্থা থাকে। ভাইয়া আমরা ন্যাপ্রক্স দিয়ে থাকি, ন্যাপ্রক্সেন। তো তারপরে কি, যদি মনে হয় যে জয়েন্ট ডিসএবিলিটি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা ডিএমএআরডি দিতে পারি। ডিএমএআরডির সেন্ট্রাল ডিএমএআরডি কোনটা? মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেট ধরেন এমটিএক্স নামে পাওয়া যায়, মেথোট্রেক্স নামে পাওয়া যায়। 10 মিলিগ্রাম করে উইকলি একটা করে দিব আমরা, 10 থেকে 15 মিলিগ্রাম। এবং এটা আবার ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করে। তাহলে আমাকে সেটাও মাথায় রাখতে হবে, না হলে কি হবে, পেশেন্টের ফোলেট ডেফিসিয়েন্সি হবে এবং মেগালোব্যাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করবে। সুতরাং যাকে আমরা মেথোট্রেক্স দিব তার পরের দিন অবশ্যই তাকে একটা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হবে। তার মানে উইকলি আমি এইভাবে প্রেসক্রাইব করি যে মেথোট্রেক্স প্রতি শনিবার রাতে একটা করে খাবে, নিচে লেখা যে ট্যাবফলিসন 5 প্রতি রবিবার রাতে একটা করে খাবে। এইভাবে আমরা প্রেসক্রাইব করে থাকি। এছাড়া আরও অনেক কি আছে, এক্সারসাইজ, ফিজিওথেরাপি, আসলে এটার কোনো শেষ নেই। হাইড্রোথেরাপি, সেক নেওয়া বা ওয়ার্ম কম্প্রেশন, অনেক কিছু আছে। তো এগুলো হলো মেইন স্টে অফ ট্রিটমেন্ট। তো কেমন লাগলো আজকের আলোচনা? আমরা খুবই সংক্ষেপে কিছু কথা বললাম এবং উইদাউট প্রিপারেশন, কোনো প্রিপারেশন নাই। আমি মানে হসপিটাল থেকে ডিউটি করে আপনাদের সামনে এসে বসে আর কি নিলাম। আমি জানি না কতটুকু দু একটা ভুল ভাল হতেও পারে, আমি সেটার জন্য আগের থেকেই সরি বলছি। ওকে, তো এটা মানে আমি ইনফর্মালি নেওয়ার চেষ্টা করলাম, কোনো আমার নাই আর কি, প্রিপারেশন নাই, কোনো কিছু নাই। তো দু একটা ভুল থাকা স্বাভাবিক। মানে যদি জয়েন্ট ইনভলভমেন্ট অনেক বেশি হয়, ঠিক আছে, জয়েন্ট ইনভলভমেন্ট যদি মনে হয় যে না অনেক বেশি হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্ট, জয়েন্টের কমপ্লেইনটা অনেক বেশি, সেক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন ডিএমএআরডি। তো সবাই ভালো থাকবেন, নিজেদের সেফ রাখবেন এবং বাসায় যারা আমাদের মুরব্বীরা আছে তাদের সেফ রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবার ভালো করুক। থ্যাংক ইউ।